তো গতদিন যেটা পর্যন্ত পড়াইছি সেটা হচ্ছে যে আমাদের ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস কেমন করে কাজ করে। তো আমি একবার জাস্ট রিভিউ করে দিই কালকে কি কি পড়াইছি। কালকে আমরা যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে যে ডেফিনিশন পড়াইছি প্রথমত, যে মাল্টিপল অ্যাক্সেস বলতে কি বোঝায়। বোঝায় একটা চ্যানেল বা মিডিয়ামে অনেকগুলো ইউজার একসাথে অ্যাক্সেস পাবে, ঠিক আছে। এর উপরে ভিত্তি করে, এই ফিচারগুলোর উপর ভিত্তি করে একেবারে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, টাইম ডিভিশন, আর হচ্ছে স্পেস ডিভিশন আর ওয়েভলেংথ ডিভিশন, ঠিক আছে। তো ওইগুলো পড়ানোর আগে আমি সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স সম্পর্কে বলছিলাম। তো সিমপ্লেক্সটা হচ্ছে এরকম যে যে সেন্ড করবে সেই সবসময় সেন্ড করবে, কখনো রিসিভ করতে পারবে না, ঠিক আছে। তার মানে সবসময় একই ডিরেকশনে আমাদের কমিউনিকেশনটা হবে। যেটা হাফ ডুপ্লেক্স সেটা হচ্ছে একটা ডিরেকশনে হবে বাট একটা নির্দিষ্ট টাইমে। যে একটা সময়ে সেন্টার হিসেবে কাজ করছে সে অন্য একটা সময় রিসিভার হিসেবেও কাজ করতে পারবে, বাট যে কোনো একটা হিসেবে কাজ করতে পারবে, দুইটা হিসেবে কাজ করতে পারবে না। আর দুইটা বলতে বোঝাচ্ছি সেন্টার আর রিসিভার হিসেবে কাজ করতে পারবে না। আর ফুল ডুপ্লেক্স যেটা সেটা হচ্ছে অলওয়েজ দুইটা ডিভাইসই সেন্টার এবং রিসিভার হিসেবে কাজ করতে পারবে, ঠিক আছে। তো এগুলো উদাহরণ দিয়েছিলাম গতদিন। সিমপ্লেক্সের ক্ষেত্রে উদাহরণ ছিল মনিটর, তারপরে হচ্ছে কি বলে কিবোর্ড, ঠিক আছে। আর হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে ছিল ওয়াকি টকি। আর ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে ছিল আমাদের মোবাইল ফোন, ঠিক আছে। বা যেমন আমরা মোবাইলে কথা বলি যখন, তখন ওই পাশের মানুষের কথাও শুনতে পারি, আবার আমরাও মানে কথা বলতে পারি, বাট সেও আবার বলতে পারে, ঠিক আছে। মানে দুজনই যে কোনো সময় সেন্ডার রিসিভার হতে পারে, ঠিক আছে। এই জন্য এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এটা গেল। তো এগুলোর কিছুটা হচ্ছে বর্ণনা দিছিলাম, আর হচ্ছে পার্থক্য বলছিলাম। পার্থক্যটা ইম্পর্টেন্ট, পার্থক্যটা তো আমরা আপনাদের গত দিন বলছি, সুতরাং এখন আর এটা বলতেছি না, ঠিক আছে। আর তারপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস অপশনস অথবা টাইপস, যে মাল্টিপল অ্যাক্সেসের কি কি টাইপ আছে বা কি কি অপশন আছে। তো এখানে স্পেস ডিভিশন একটা দেখানো হয় নাই, শুধু স্পেস ডিভিশন বাদ দিয়ে আমাদের ফ্রিকোয়েন্সি, টাইম এবং কোড ডিভিশন দেখানো হয়েছে। আর হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন যেটা, সেটা কি আরেকটু যদি আমি ভাঙি তাহলে এটা ওয়েভলেংথ ডিভিশনও হয়। ওই জন্য দেখেন, যখন হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশনের ক্ষেত্রে আমি পড়াইছিলাম তখন আমি বলছিলাম যে কি শুধুমাত্র মানে ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসটা শুধুমাত্র অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে ইউজ হয়। আমরা কি করব, যখন হচ্ছে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে কোনো রশ্মি যাবে বা কোনো ইনফরমেশন যাবে, তখন কি হবে, এক একটা ইনফরমেশনের বা এক একটা ওয়েভের এক এক রকম কি থাকবে, ওয়েভলেংথ থাকবে। এর ফলে এদের ভেলোসিটি ভেরিয়েশন হবে। এর ফলে সেন্টার থেকে যখন পাঠাবো সবগুলা এক সময় রিসিভারে গিয়ে পৌঁছাবে না, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে ডাব্লিউডিএম এ, মানে হচ্ছে ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আর ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসে কি বলছি, আমি বলছিলাম যে মিডিয়াম বা চ্যানেলের মধ্যে যে হচ্ছে ইউজারগুলো কি করতে পারবে, একটা নির্দিষ্ট স্লটে তার হচ্ছে মানে ইয়ে করতে পারবে, কাজটা করতে পারবে, ঠিক আছে। মানে ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা ইউজার এক একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ইউজ করবে, ঠিক আছে। তার মানে ফ্রিকোয়েন্সি ডিভিশনের ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সিটা ভ্যারিয়েশন হবে, টাইম থাকবে পুরাটা, মানে পুরো টাইম জুড়ে করতে পারে। যার কাছে ধরলাম 1 মেগাহার্টজ আছে, সে সারাদিন ধরে ওই 1 মেগাহার্টজ ধরে মানে 1 মেগাহার্টজ ইউজ করতে পারবে। তার ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই যে সকাল 8টা থেকে রাত 8টা বা এরকম, ঠিক আছে। বাট তার ফ্রিকোয়েন্সিটা 1 মেগাহার্টজ, সে অন্য কোনো ফ্রিকোয়েন্সিতে কমিউনিকেট করতে পারবে না রিসিভারের সাথে, ঠিক আছে। এই এটা ছিল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এখন তাহলে এই পর্যন্ত কারো সমস্যা আছে কিনা তাই বলেন, তারপর আমি টাইম ডিভিশন থেকে শুরু করব। এ পর্যন্ত কারো সমস্যা আছে কালকের? জি না ম্যাম। ঠিক আছে, লাগাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ শিবলি, কিছু বলবেন? নো ম্যাম। আচ্ছা শিবলি, ঠিক আছে। তারপরে এখন যেটা পড়াবো সেটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তো টাইম ডিভিশনের ক্ষেত্রে কি হবে, টাইম ডিভিশনের ক্ষেত্রে আমাদের যে ইউজারটা, ঠিক আছে, সে কি করবে, নির্দিষ্ট টাইমে কমিউনিকেট করবে সে তার রিসিভারের সাথে, ঠিক আছে। মানে আমাদের ইউজার কি করে, ইউজার হচ্ছে কমিউনিকেট করে আরেকজনের সাথে, তাই তো। মানে ধরলাম আমার হচ্ছে যে ইউজারটা আছে সেটা হচ্ছে শিবলি, আর একজন ইউজার হচ্ছে মাসুদ, ঠিক আছে। তো শিবলি একটা রিসিভারে কানেক্ট হওয়ার জন্য যে সময়টুকু পাবে, দেখা যাচ্ছে মাসুদও সেই সময় করার চেষ্টা করতেছে একই রিসিভারকে, কিন্তু মাসুদ কিন্তু তাকে পাবে না, কারণ শিবলিকে টাইম স্লট দেওয়া আছে। যখন পর্যন্ত শিবলি টাইম স্লট তখন পর্যন্ত শিবলি ইউজ করতে পারবে ওটা, ঠিক আছে, ওই কমিউনিকেশন মাধ্যমটা বা মিডিয়ামটা। কিন্তু যখন ওর সময় শেষ তখন কিন্তু শুধু মাসুদই ইউজ করতে হয়, তখন আমার শিবলি আবার ইউজ করতে পারবে না। মানে এক একটা ইউজারকে আমি ফ্রিকোয়েন্সি ডিভিশনের ক্ষেত্রে এক একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড দিছিলাম, আর টাইম ডিভিশনের ক্ষেত্রে এক একটাকে আমি ইউজারকে আমি এক একটা
টাইমের স্লট দিব, ঠিক আছে? তো দেখেন এখানে কয়েকটা বর্ণনা করা আছে। তার আগে আমি দেখাই দিই, এই পাশে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এই পাশে কোড দেওয়া আছে, মানে এক্স এর দিকে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, কোডটা দেওয়া আছে হচ্ছে ওয়াই এর দিকে, আর জেডটা দেওয়া আছে তার টাইমের দিকে। সো আমাদের টাইমে যেহেতু টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসে টাইমটাকে ডিভাইড করব, সো টাইমটাকে দেখেন এভাবে করা আছে, চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 3, চ্যানেল এন। চ্যানেল বলতে বোঝাচ্ছে এক একটা ইউজার এক একটা চ্যানেল ইউজ করবে, আর এক একটা চ্যানেলের টাইম স্লট এক এক রকম, ঠিক আছে? তো এখন দেখেন TDMA systems divide the channel time into frames. Each frame is further partitioned into time slots. In each slot only one user is allowed to either transmit or receive. মানে TDMA কি করছে, আমাদের পুরো সিস্টেম সেটাকে কয়েকটা মানে ফ্রেমে ভাগ করছে, ফ্রেমটাকে আবার কি করছে, সে ফ্রেমটাকে আবার হচ্ছে কয়েকটা স্লটে ভাগ করছে, আর ওই প্রত্যেকটা স্লট এক একটা নির্দিষ্ট ইউজারকে দেওয়া হয়েছে, ঠিক আছে? তারপরে বলছে যে FDM এর মতো না এটা। কেন FDM এর মতো না? কারণ FDM এর ক্ষেত্রে প্রত্যেকটা ইউজারের একটা করে ফ্রিকোয়েন্সি মানে ওকে দেওয়া হয়, ঠিক আছে? বাট এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে কিন্তু ফ্রিকোয়েন্সিটা লিমিটেশন না, টাইমটা হচ্ছে লিমিটেশন। মানে যে কোনো ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবে, বাট টাইমটা থাকবে নির্দিষ্ট, যে এইটুকু থেকে এইটুকু টাইম। তাই বলছে আনলাইক FDM এ অনলি ডিজিটাল ডাটা অ্যান্ড ডিজিটাল মডুলেশন মাস্ট বি ইউজড। আমাদের FDM এ আমি আগেও বলছিলাম যখন FDM আর TDM পড়াইছিলাম, যে FDM অলওয়েজ অ্যানালগের ক্ষেত্রে, আর TDMটা অলওয়েজ ডিজিটালের ক্ষেত্রে, ঠিক আছে? ডিজিটালের ক্ষেত্রে অলওয়েজ TDMটা ইউজ করব, আর অ্যানালগের ক্ষেত্রে অলওয়েজ FDMটা ইউজ করব। এটা হচ্ছে আমি ইয়েতে পড়াইছিলাম, যখন আপনাদের মাল্টিপ্লেক্সিং পড়াইছি তখন এটা আমি পড়াইছিলাম। কুইজেও মনে হয় দিছিলাম, তাই না? কুইজে দিছিলাম না এটা? বলেন তো, কারোই মনে নাই? মনিরুজ্জামান, হ্যালো, শোনা যায় আমার কথা? জি ম্যাম, শোনা যায়। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে কি বললাম আমি, দেখেন each user occupies a cyclically repeating time slot, so a channel may be thought of as a particular time slot of every frame where n time slots comprise a frame। মানে ব্যাপারটা বলা হচ্ছে যে একটা আমি, আচ্ছা এটা আমি এখন না বলে পরেরটা থেকে দেখাই, যেটা এখানে বলা আছে এই বিবরণটা, সেটা দেখেন পরের ছবি দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এই ছবিটা আগে দেখেন, এখানে এটা দেওয়া আছে ইনফরমেশন, ঠিক আছে? প্রত্যেকটা ইনফরমেশনকে বলা হচ্ছে 1 TDMA ফ্রেম, ঠিক আছে? মানে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস ফ্রেম। এখানে দেখেন প্রথমে বলা আছে প্রিঅ্যামেবল, আর এখানে আছে ট্রেইল বিটস। এখন আপনাদের কোশ্চেন হতে পারে ম্যাডাম প্রিঅ্যামেবল কি আর ট্রেইল বিটসটা কি? তো আমরা যখন ওএসআই মডেল, ঠিক আছে, ওএসআই মডেলে 7টা লেয়ার থাকে, তখন আমরা যখন সেকেন্ড বা থার্ড লেয়ারে যাব তখন দেখব স্পেশালি সেকেন্ড লেয়ার, ঠিক আছে, যেখানে ফ্রেম আকারে ইনফরমেশন পাস হয়। তো দেখবো আমরা যখন ফ্রেম নিব তখন প্রত্যেকটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমকে আলাদা করার জন্য স্পেশালি ট্রেইল বিটসটা ইম্পর্টেন্ট। ট্রেইল বিটস বলতে বোঝাচ্ছে, ট্রেইল বলতে কি বোঝায়, মানে লাস্টের দিকের অংশ, ঠিক আছে? ট্রেইল বিট বলতে লাস্টে কোন বিট আছে সেই বিটের উপর নির্ভর করে প্রত্যেকটা ফ্রেমকে একটা থেকে আরেকটাকে আলাদা করা যায়, ঠিক আছে? আবার প্রিঅ্যামেবল কি, এটা হচ্ছে ফার্স্ট টাইপের বিট, মানে ফার্স্ট বিটগুলো কি সেটার উপর ভিত্তি করেও একটা ফ্রেমকে আরেকটা ফ্রেম থেকে পার্থক্য করা যায়। তো দেখেন এটা হচ্ছে একটা ফ্রেম, আমি আমার উপরে বলা হয়েছে যে প্রত্যেকটা ফ্রেমকে কয়েকটা স্লটে ভাগ করা হবে, n সংখ্যক স্লটে, ঠিক আছে? এখন দেখেন স্লট 1, স্লট 2, স্লট 3, স্লট n, ঠিক আছে? এই স্লটগুলোকে প্রত্যেকটাকে একটা করে ইউজার দেওয়া হচ্ছে, প্রত্যেকটা স্লট একটা করে ইউজার দেওয়া হচ্ছে, ঠিক আছে? তারপরে দেখেন প্রত্যেকটা স্লটের মধ্যে আর কি থাকে, প্রত্যেকটা স্লটের মধ্যে থাকে গার্ড বিটস, সিঙ্ক বিটস, কন্ট্রোল বিটস, ইনফরমেশন আর সিআরসি কোড। এখন এটা কি, গার্ড বিট যেটা বা সিঙ্ক বিট বা কন্ট্রোল বিট কি, এই প্রত্যেকটা স্লটের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা আমাদের গার্ড বিট, সিঙ্ক বিট, কন্ট্রোল বিট এবং হচ্ছে সিআরসি থাকে। এই প্রত্যেকটা আলাদা কেন বলতেছি, কারণ টাইমের রেসপেক্টে এগুলোকে আলাদা করা যাবে, ঠিক আছে? এক একটা টাইমে এগুলা ইনফরমেশন বা এগুলা সিআরসি বা গার্ড বিট, তারপরে সিঙ্ক বিট, কন্ট্রোল বিট সবগুলো আলাদা হয়। এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে এগুলো সম্পর্কে বিস্তারিত পড়াবো কিনা? এগুলো হচ্ছে ডাটা কমিউনিকেশনে আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে সম্পূর্ণ ডাটা কমিউনিকেশনের পার্ট। তো জাস্ট আপনাদের মানে TDMA এর ক্ষেত্রে বা টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসের ক্ষেত্রে এটুকু মনে রাখলেই হবে যে আমাদের এক্ষেত্রে কি হবে, ইনফরমেশনটা থাকবে ফ্রেম আকারে, ঠিক আছে? অনেকগুলো ফ্রেম থাকবে, প্রত্যেকটা ফ্রেমকে আমি কি করব, প্রত্যেকটা ফ্রেমকে আমি কয়েকটা স্লটে ভাগ করব, প্রত্যেকটা স্লট একটা করে ইউজারকে আমি দিব,
ঠিক আছে, প্রত্যেকটা স্লটকে আমি একটা করে ইউজার ডিফাইন করব। আর ওই স্লটের নির্দিষ্ট টাইম থাকবে, ওই টাইমের উপর ভিত্তি করে ওই স্লটের বিভিন্ন বিট থাকবে। ঠিক আছে, এই হচ্ছে কি বলবো টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসের ফ্রেম। ঠিক আছে, আর এই ফ্রেমটা রিপিট হবে। ঠিক আছে, মানে একটু পরপর বা ধরেন একটা নির্দিষ্ট টাইম পরপর রিপিট হবে এই ফ্রেমটা। ঠিক আছে, যদি ইনফরমেশন চেঞ্জ না হয় তাইলে। এই এখন দেখেন এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি কোড দেওয়া আছে, দুটো কিন্তু চেঞ্জ হবে না, শুধু টাইম চেঞ্জ হবে। এই জন্য টাইমটাকে এইভাবে করে আঁকা হয়েছে, চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 3 ডট ডট চ্যানেল n। বলতে এখানে বুঝাইছে যে এক একটা চ্যানেলে এক এক রকমের টাইম দেওয়া থাকবে। ঠিক আছে, আর এক রকমের ইউজার দিব আমরা প্রত্যেকটা টাইম স্লটকে। তারপরে এখন এটুকু বুঝছেন না? জি ম্যাম, বোঝা গেছে। তারপরে এখন হচ্ছে জিএসএম সম্পর্কে বলেন তো, জিএসএম এর ফুল ফর্ম কি? গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। রাইট, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। তো অনেক রকম কোশ্চিন হতে পারে এখান থেকে। এক রকমের কোশ্চিন এরকম হয় যে জিএসএম এ কোন কোন মাল্টিপল অ্যাক্সেস ইউজ করা হয়। এটার অ্যান্সার কি? আমরা কি কি ইউজ করি জিএসএম এর, কে বলতে পারবেন? মানে জাস্ট মানে নিচের মানে দেখে বলেন না, মানে জাস্ট চিন্তা করে বলেন যে কি বলে জিএসএম এর ক্ষেত্রে বা হচ্ছে আমাদের মডার্ন যে টেকনোলজি সেটাতে আমরা কি কি ইউজ করি। আমরা কি শুধু অ্যানালগ ইউজ করলে হবে বা শুধু ডিজিটাল ইউজ করলে হবে? আমাদের কি লাগবে? দুইটাই লাগবে, তাই না? জি ম্যাম, দুইটাই লাগবে। তো আমাদের এক্ষেত্রে জিএসএম এর ক্ষেত্রে কিন্তু একটু কমপ্লেক্স। ঠিক আছে, দুইটাই ইউজ করতেছি। তার মানে কি আমাদের টাইমটাও স্লটে আকারে দিচ্ছি এক একটা ইউজারকে, আবার সেই যে স্লট ধরেন আমি মাসুদকে দিচ্ছি 5টা থেকে সকাল 5টা থেকে সকাল 10টা, আর হচ্ছে অপুকে দিচ্ছি সকাল 11টা থেকে হচ্ছে 1টা, দুপুর 1টা। ঠিক আছে, তো ধরেন এই দুজনকে যে টাইমটা দিলাম, তো এমন কি যে অপু হচ্ছে যে সময় কথা বলবে সে সময়ে মাসুদ কথা বলতে পারবে না? হ্যাঁ, এটা তো অবশ্যই। আরেকটা কি, আমি দুজনকে আবার নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিও ডিফাইন করে দিব এক্ষেত্রে কিন্তু। ঠিক আছে, আগে যেরকম কোনো নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ছিল না শুধু টিডিএম এর ক্ষেত্রে, বাট দুইটা যখন মিক্স করছি আমি একসাথে তখন কি হচ্ছে ফ্রিকোয়েন্সিও নির্দিষ্ট থাকবে, স্লটটাও নির্দিষ্ট থাকবে, যাতে করে একটা এটার সাথে ওভারল্যাপ না হয়। ঠিক আছে, এটা খুবই সিকিউরড কমিউনিকেশন। তো এখানে বলছে দেখেন টাইম স্লটের জন্য আমরা এখানে কয়েকটা কি দিচ্ছে, এখানে কালার দিচ্ছে, মানে বিভিন্ন কালার দিয়ে এখানে টাইম স্লট বোঝাচ্ছে। আর এখানে দেখেন F1, F2, F3, F4 মানে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি। ধরেন এটা একটা ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, মানে আমি ছবি যদি এইভাবে আঁকি, ধরেন ধরেন এটা একটা ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, লাল কালার দিলাম, লাল কালার তো হয়নি। লাল কালার একটা, তারপর ঠিক আছে, দেখতে পাচ্ছেন দুইটা দাগ দিছি আমি। ধরেন নীল দাগটা হচ্ছে ফ্রিকোয়েন্সি 1 মেগাহার্জ, আর যে আরেকটা যে দাগ দিলাম লাল কালারের মতো লাগতেছে বা লাল কালারই ধরেন, ঠিক আছে, এটা ধরেন 2 মেগাহার্জ, একটা 1 মেগাহার্জ একটা 2 মেগাহার্জ। তারপরে কি করব আমি, তারপরে কিন্তু আগে ফ্রিকোয়েন্সিটাকে ফিক্স করে নিলাম, বা টাইমটাকে ফিক্স করে ফ্রিকোয়েন্সি ফিক্স করতে পারেন। বাট এখানে কি করছে প্রথমে দেখেন আগে ফ্রিকোয়েন্সি গুলো ফিক্স করে নিছে F1, F2, F3, F4। তারপরে কি করছে প্রত্যেকটাকে আমি এই যে টাইমের রেসপেক্টে দেখছেন টাইম স্লট হালকা নীল যেটা সেটা 1 নম্বর টাইম স্লট, মানে একটা ইউজারকে দিচ্ছি। মানে ধরেন এটা একটা ইউজার। ঠিক আছে, তারপরে ধরেন তারপরে আরেকটা দিই, দেখতে পাচ্ছেন? ধরেন এই হালকা নীল একটা আর রেড কালার একটা, দুইটা ফ্রিকোয়েন্সি, আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি। এই হালকা নীলের উপরে হালকা নীল একটা দিছি, এটা একটা টাইম স্লট, কালো একটা কালার দিছি, এটা একটা টাইম স্লট। মানে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে তখন আবার কি করব, কয়েকটা টাইম স্লটে ভাগ করব। মানে এই ইউজার গুলো সেম ফ্রিকোয়েন্সি ইউজ করতেছে, বাট কি হবে টাইমটা আলাদা। ঠিক আছে, ব্যাপারটা এরকম। আবার কি হবে, আবার এরকমও হতে পারে একটা ইউজার এই নির্দিষ্ট টাইম যেটা ইউজ করতেছে, ঠিক আছে, এই টাইম বা এই ব্যান্ড অন্য কোনো ইউজারের পাচ্ছে না, পরেরটাতে ধরেন এই সময়টা দিতে পারবো আমি, কিন্তু এই ব্যান্ডটা আবার আলাদা ইউজারকে দিব। মানে দুইটা কখনো এক হবে না। মানে যে কোনো একটা ইউজার ধরলাম মাসুদ, ঠিক আছে,
মাসুদ কখনো 1 মেগাহার্জ মানে ধরলাম 1 মেগাহার্জ মাসুদকে দিছি আর ওর টাইম দিছি 5টা থেকে 10টা, এই সময়টা কখনোই অন্য কোনো ইউজার পাবে না। মানে ধরেন শিবলি কখনোই এটা পাবে না। শিবলি 1 মেগাহার্জের অন্য স্লট পাইতে পারে, বাট এই স্লটটা পাবে না। এই স্লটটা মাসুদের জন্য বরাদ্দ করা হয়ে গেছে। তারপরে ধরেন আকিদা 2 মেগাহার্জের 10 মিনিট পাইলো, ঠিক আছে, 5টা থেকে ধরেন হচ্ছে 8টা পর্যন্ত, এইটুকু অন্য কেউ আর পাবে না। সেম ব্যান্ড ইউজ করতে পারবো ফ্রিকোয়েন্সি, বাট এই টাইমটুকু আর কেউ পাবে না। ঠিক আছে, ব্যাপারটা এরকম, বুঝা গেছে? মানে একটা জিনিস, একটা ধরেন ইউজার যে ব্যান্ড বা যে টাইম পাইছে, সেম সেটা অন্য কেউ পাবে না। তাহলে কেউ একে অন্যের সাথে ওভারল্যাপিং হবে না, বুঝছেন? বলেন তো। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তো এটা হচ্ছে মেন হচ্ছে কি বলবো, এটার কনসেপ্ট যেটা হচ্ছে জিএসএম ইউজ করে, ঠিক আছে। তো তারপর এখানে বলছে দেখেন, দ্য এফডিএমএ এলিমেন্ট ডিভাইডস দ্য অ্যাসাইন ফ্রিকোয়েন্সি অফ 25 মেগাহার্টজ ব্যান্ডউইথ ইনটু 124 ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। এটা জিএসএম এর ক্ষেত্রে বলা হচ্ছে কিন্তু, ঠিক আছে। মানে 25 মেগাহার্টজ যে ব্যান্ডউইথ, মানে 25 মেগাহার্টজ হচ্ছে ব্যান্ডউইথ, সর্বনিম্ন 0 থেকে ধরলাম 25, ঠিক আছে। তাহলে এইটাকে হচ্ছে কতটা ক্যারিয়ারে ভাগ করছে, 124টা ক্যারিয়ারে ভাগ করছে, আর হচ্ছে মাঝখানে ফাঁক রাখছে 200 কিলোহার্জ করে, যাতে করে আমাদের গার্ড ব্যান্ড ইউজ করছে। 200 কিলোহার্জটা হচ্ছে গার্ড ব্যান্ড, যাতে করে একে অন্যের সাথে ওভারল্যাপ না হয়। তাহলে বলছে দ্য ক্যারিয়ার্স আর অলসো ডিভাইডেড ইনটু টাইম ইউজিং টিডিএমএ। মানে প্রথমে ফ্রিকোয়েন্সিতে ভাগ করে ফ্রিকোয়েন্সি ব্যান্ডগুলোকে আলাদা করছি, তারপরে কি করছি, তারপরে ওটাকে আবার টাইমের রেসপেক্টে ভাগ করছি। বলছে ডিফারেন্ট ইউজার্স অফ ইচ আরএফ চ্যানেল আর অ্যালোকেটেড ডিফারেন্ট টাইম স্লটস। বলছে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড আবার হচ্ছে কি হয়েছে, টাইমের রেসপেক্টে বিভাগ করছি, ঠিক আছে, প্রত্যেকটা চ্যানেলকে। আর সাধারণত এটাকে 8টা চ্যানেলে ভাগ করা হয় বা 8টা স্লটে সর্বোচ্চ, ঠিক আছে, সাধারণত। এই তো এটা গেল জিএসএম সম্পর্কে। আরো কিছু আছে, এটা আমি এখন পরে মানে বুঝাই দিব এই ম্যাথটা যে কিভাবে এটা করছে, ঠিক আছে। এখন বলছে কতগুলো নাম্বার অফ ইউজার্স, ঠিক আছে, সাপোর্টেড বাই জিএসএম, মানে জিএসএম দ্বারা কতগুলো মানে ইউজার একসাথে করতে পারবে, মানে তাদের ইনফরমেশন পাস বা কমিউনিকেট করতে পারবে। এখন দ্য আপলিঙ্ক ব্যান্ড, আপলিঙ্ক এ ডাউনলিঙ্ক বলছি আমি আপনাদেরকে স্যাটেলাইটের সময়, তাই না? তো একটা জিনিসও আমি কোশ্চেনে দিছিলাম আপনাদেরকে যে স্যাটেলাইটের ক্ষেত্রে আমাদের কি হয়, আপলিঙ্কটা ডাউনলিঙ্কের চাইতে কি হয়, বেশি না কম? হয় হয় বেশি না কম? বেশি হয় ম্যাম। আপলিংটা বেশি হয় ম্যাম। আর হচ্ছে মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে ডাউনলিংক Uplink বেশি হয় কম। ম্যাম, আর ডাউন নাও আপলিংক কম বেশি হয়। হয় কিন্তু, ঠিক আছে। তাহলে এখন দেখেন, দ্য আপলিঙ্ক ব্যান্ড ইন জিএসএম হ্যাজ আ টোটাল অফ 25 মেগাহার্টজ অফ ব্যান্ডউইথ। একটু আগে আমরা পড়ে আসলাম যে 25 মেগাহার্টজ থাকে ব্যান্ডউইথ, মানে লোয়ার আর হায়ার ফ্রিকোয়েন্সি রেঞ্জটা মধ্যে পার্থক্যটা হচ্ছে 25 মেগাহার্টজ। আর এদের মধ্যে অ্যাসাইন করা থাকে 200 কিলোহার্টজের কি হচ্ছে গার্ড ব্যান্ড, ঠিক আছে। তো বলছেন দ্য নাম্বার অফ রেডিও চ্যানেলস এফডিএমএ ইজ, মানে কতগুলো চ্যানেলে ভাগ করতে পারবো আমরা, মানে আমরা যদি জিএসএম ইউজ করি তাহলে 25 মেগাহার্টজ দিয়ে আমরা যে ব্যান্ডউইথটা ইউজ করতেছি, সেই ব্যান্ডউইথকে আমি যদি ভাগ করি প্রত্যেকটা চ্যানেল আকারে, তাহলে কয়টা সর্বোচ্চ চ্যানেল পাবো? তো আমাদের এটা 25 গুণন 10⁻6 মেগাহার্টজ, ঠিক আছে। আর 200 কিলোহার্টজ, এটা হচ্ছে মাঝখানে কি প্রত্যেকটাকে 200 কিলোহার্টজ করে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা রেডিও চ্যানেলকে। এটা হচ্ছে টোটাল, আর এটা হচ্ছে প্রত্যেকটাকে দেওয়া হচ্ছে। তাইলে আমরা সর্বোচ্চ কতগুলো চ্যানেল পাবো? তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে পাবো না? দেখেন প্রত্যেকটাকে 200 কিলোহার্টজ করে দেওয়া হচ্ছে চ্যানেল, উপরে যাচ্ছে আরেকবার। এই যে এটা F1টা একটা চ্যানেল, F2টা একটা চ্যানেল, F3টা একটা চ্যানেল, F4টা একটা চ্যানেল, ঠিক আছে। এখানে বলা হয়েছে সর্বোচ্চ ব্যান্ডউইথ হচ্ছে 25 মেগাহার্টজ, ঠিক আছে, টোটাল। আর প্রত্যেকটা ইউজার ইউজ করতেছে বা চ্যানেল ইউজ করছে 200 কিলোহার্টজ করে। তাহলে এখানে নাম্বার অফ চ্যানেল কত হবে? তাহলে এটা দিয়ে এটা ভাগ করলেই হবে না? এটা হচ্ছে হার্টজে, মেগাহার্টজ আছে, এটা হার্টজে কনভার্ট করলাম। এটা হচ্ছে 200 কিলোহার্টজ পার চ্যানেল, প্রত্যেকটা চ্যানেল ইউজ করতেছে। তাহলে কি হবে, এটা একটা হার্টজ হার্টজ কাটে গেলে উপরে শুধু চ্যানেল আসবে, তাই নাম্বার অফ চ্যানেল পাবো আমরা মোটমাট, তাই তো? তাই কি না? জি ম্যাম, জি। তাহলে আমাদের হচ্ছে এটা ভাগ করলে 125 চ্যানেল পাবো, ঠিক আছে। কিন্তু জিএসএম সাধারণত কি করে, জিএসএম সাধারণত 124টা চ্যানেল ইউজ করে, একটা চ্যানেল ইউজ করে না, ঠিক আছে। একটা চ্যানেল কেন ইউজ করে না, কে বলতে পারবে? বলেন তো, কেন ইউজ করে না? একটা চ্যানেল কি গার্ড ব্যান্ডের জন্য রাখে? গার্ড ব্যান্ডের জন্য অল্প একটু ফ্রিকোয়েন্সি রাখে দেয়, হ্যাঁ। 200 মেগাহার্জ একটা চ্যানেলের ক্ষেত্রে 200 মেগাহার্জ কিলোহার্জ করে। তাহলে ওই 200 কিলোহার্জটা আমরা কিসের জন্য রেখে দিব, গার্ড ব্যান্ডের জন্য, ঠিক আছে। যখন যে কয়টা ইউজার লাগবে তার মাঝখানে গার্ড ব্যান্ড নিব সেজন্য, ঠিক আছে।
তারপরে এখানে বলছে যে প্রত্যেকটা চ্যানেলকে ডিভাইড করা হয় 8টা স্লটে। দেখেন 125টা চ্যানেল আছে, তার মধ্যে 124টা ইউজ করতেছে, আর প্রত্যেকটাকে এই যে উপরের নিয়ম অনুযায়ী 8টা টাইম স্লটে ভাগ করতেছি কিন্তু। তাহলে 124 গুণন 8 হবে মোট ইউজার। মানে একটা জিএসএম দিয়ে কতগুলো সর্বোচ্চ ইউজার্সকে সাপোর্ট করানো যায়। তাহলে মোট হবে কত? চ্যানেল সংখ্যা হচ্ছে 124টা, আর প্রত্যেকটা চ্যানেলকে আবার 8 ভাগে ভাগ করছি টাইম স্লটের রেসপেক্টে বা টাইমের রেসপেক্টে। তাহলে মোট সংখ্যা হচ্ছে কত ইউজারের? 124 গুণন 8, তাহলে 992 ইউজার। তারপরে বলছে জিএসএম অলসো হ্যাজ আ কারেসপন্ডিং ডাউনলিংক ব্যান্ড ফর সেন্ডিং সিগন্যালস টু দ্য মোবাইল ফোন। এখন জিএসএম এর ক্ষেত্রে ডাউনলিংক, আপলিংক আর ডাউনলিংক ফ্রিকোয়েন্সির কথা বলা হচ্ছে। আপলিংকটা হচ্ছে আমাদের কত? 890 থেকে 915 মেগাহার্টজ, ঠিক আছে। আর ডাউনলিংকটা বেশি যেহেতু কত দেখেন এখানে আছে 935 থেকে 960 মেগাহার্টজ। এটা হচ্ছে ইউরোপে এটা ইউজ হয়। এই যে এই জিএসএম যে ব্যান্ডটা, এটা ইউরোপের রেসপেক্টে লিখছে, ঠিক আছে। আমাদের হচ্ছে সাধারণত যেগুলো আমরা পড়ি সেগুলো হচ্ছে ইউরোপের রেসপেক্টই আমরা পড়ি বেশিরভাগই, ঠিক আছে। এই তারপরে এখন আমাদের আসছে যেটা কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তো কোড ডিভিশনের ক্ষেত্রে আমাদের কি ম্যাম ওই যে স্লটে ভাগ করার ওইটা কি ইচ্ছা মতো নাকি ওটা 8টা করেই করতে হবে? 8টা করে জিএসএম এর ক্ষেত্রে, ও জি বুঝছেন? এই এক একটা কমিউনিকেশন এক এক রকম, জিএসএম এর ক্ষেত্রে জাস্ট বললাম আর কি। এই এই যে কোনটার ক্ষেত্রে কিরকম সেটা আসলে হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশনে, বুঝছেন। আর যেটা আপনাদের সিমপ্লেক্স, ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স পড়লাম, তারপরে হচ্ছে ওপরে হচ্ছে ফ্রেম পড়লাম, যেখানে ফ্রেম পড়লাম, এগুলো সবই ডাটা কমিউনিকেশনের অংশ। মানে আপনাদের এই যে সাবজেক্টটা যেটা হচ্ছে নাম কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সেটা আসলে কিছু জিনিস মিলায় আর কি, বুঝলেন। মেনলি অপটিক্যাল ফাইবার আর স্যাটেলাইট। এই জি আচ্ছা, তো কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এক্ষেত্রে আমাদের কোনটা ভ্যারি করবে? কোড, মানে টাইমার ফ্রিকোয়েন্সি যা খুশি তাই হোক গা, এক একটা ইউজারকে আমি এক একটা কোড দিয়ে আমি আলাদা করব, ঠিক আছে। এটা হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসের মেন কনসেপ্ট। তো বলছে দ্য সিডিএমএ দেখেন স্ট্যান্ডার্ড ওয়াজ অরিজিনালি ডিজাইনড বাই কোয়ালকম ইন দ্য ইউএসএ অ্যান্ড ইজ প্রাইমারিলি ইউজড ইন দ্য ইউএসএ অ্যান্ড পোর্শনস অফ এশিয়া বাই আদার ক্যারিয়ার্স। এটা হচ্ছে সিডিএমএ এর আবার দুই রকম ভাগ আছে, একটা হচ্ছে সিডিএমএ 1, একটা হচ্ছে 2। যেটা 2 সেটা আমরা ইউজ করি না, 1টা ইউজ করি, তাই শুধু 1টাই পড়বো আমরা, ঠিক আছে। তারপর সিডিএমএ এর কয়েকটা ফিচার আছে। দেখেন সিডিএমএ এর ক্ষেত্রে বলছে এভরি চ্যানেল ইউজেস দ্য ফুল অ্যাভেলেবল স্পেকট্রাম। স্পেকট্রাম বলতে বোঝাচ্ছে যে অ্যাভেলেবল ব্যান্ডউইথ, ঠিক আছে। মানে একটা চ্যানেল আমি প্রত্যেকটা চ্যানেল আমি বলছি শুধুমাত্র কোড দিয়ে আলাদা করব। সে প্রত্যেকটা মানে একটা ইউজার যে কোনো টাইম ইউজ করতে পারবে, যে কোনো ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবে, বাট তার কোডটা হবে ইউনিক। তাহলে পুরো স্পেকট্রামটা ইউজ করতে পারছে, কিন্তু স্পেকট্রাম বা পুরো ফ্রিকোয়েন্সি বা পুরো টাইমটা ইউজ করতে পারছে, যে কোনো টাইমে যে কোনো ফ্রিকোয়েন্সিতে সে তার ইনফরমেশন পাঠাচ্ছে। বাট তার যে কোডটা সেটা হচ্ছে ইউনিক কোড, সেটা শুধুমাত্র রিসিভারের কাছে আছে, তার ইন্টেন্ডেড রিসিভারের কাছে। অন্য কোনো রিসিভার বা অন্য কোনো কেউ তা পাবে না, ঠিক আছে। এখন বলছে ইন্ডিভিজুয়াল কনভারসেশনস আর ইনকোডেড উইথ আ পি সিউডো র্যান্ডম ডিজিটাল সিকোয়েন্স এন্ড দেন ট্রান্সমিটেড। এখন পি সিউডো বা শুধু সিউডো বলে, ঠিক আছে, এখানে সিউডো র্যান্ডম। তো সিউডো বলতে কি বোঝায় বলেন তো? আপনারা মনে পড়ছিলেন মেকি, তাই না? মেকি মানে কি পড়ছিলেন না? সুডো মানে সুডো কোড বা সুডো হচ্ছে র্যান্ডম সিকোয়েন্স। এটার মিনিংটা হচ্ছে আপনাদের মেকি, যেটা অ্যাকচুয়াল না, ঠিক আছে। মানে প্রত্যেকটা কনভারসেশন, কার কনভারসেশন? প্রত্যেকটা ইউজারের কনভারসেশন একটা কি করা হবে? সুডো র্যান্ডম ডিজিটাল সিকোয়েন্স দিয়ে ইনকোড করা হবে। যে সুডো র্যান্ডম সিকোয়েন্স দিয়ে করা হবে, মানে এটা একটা কোড, ঠিক আছে। ওই কোডটা শুধুমাত্র ইন্টারনেট রিসিভারই পাবে, ঠিক আছে। তো এটা সুডো র্যান্ডম ডিজিটাল সিকোয়েন্স দিয়ে এটাকে আগে ইনকোড করব বা কোড করব, কোড করার পরে ট্রান্সমিট করে দিব, যেটা শুধুমাত্র তার রিসিভারটাই পাবে। তবে সিডিএমএ বলছে কনসিস্টেন্টলি provides better capacity for voice and data communication, allowing more subscriber to connect at any given time. মানে আমাদের টাইম ডোমেইন টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস বা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসের ক্ষেত্রে কি হয়, আমরা কিন্তু প্রত্যেকটা ইউজারকে একটা নির্দিষ্ট টাইম দিই বা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি দিই, ফলে তাদের হচ্ছে কি হয় যে কোনো সময়ে যে কোনো ফ্রিকোয়েন্সিতে ইউজ করা যায় না। বাট সিডিএম এর ক্ষেত্রে আমাদের কিন্তু ক্যাপাসিটি অনেক বেশি হয়ে যায়, কারণ কি আমাদের প্রত্যেকটা সাবস্ক্রাইবার যে কোনো সময় যে কোনো ফ্রিকোয়েন্সিতে কানেক্ট করতে পারে বা কমিউনিকেট করতে পারে, শুধু কোডটা ডিফারেন্ট হতে হবে, ঠিক আছে।
বলছে CDMA is the common platform on which 3G technologies are built. 3G টা মেইনলি CDMA এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। It is used by Verizon and Sprint. আচ্ছা, এটা হচ্ছে জাস্ট জানা রাখেন এটা কে কে ইউজ করছিল, কোন কোন মানে কি বলবো অর্গানাইজেশন, ঠিক আছে। তারপরে এখানে বলছে যে ডুপ্লেক্স মেথড whereby the uplink and downlink transmissions use two separate frequency bands। মানে এখানে বোঝাচ্ছে যে ডুপ্লেক্স বলতে কি বোঝায়, এটা কিন্তু আপলিঙ্ক থাকবে ডাউনলিঙ্কও থাকবে। তার মানে ডুপ্লেক্সটা বলতে কি বোঝাচ্ছে এখানে, ফুল ডুপ্লেক্স না হাফ ডুপ্লেক্স, এটা কি বোঝাচ্ছে বলেন তো? CDMA টা ম্যাম এটা ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স কেন? ম্যাম একসাথে দুইটাই করা যাচ্ছে ম্যাম, আপলিঙ্কও করা আছে ডাউনলিঙ্কও মানে করা আছে। ডাউনলিংক করা যাচ্ছে। তো এখানে জাস্ট আপলিঙ্ক আর ডাউনলিঙ্কটা দেওয়া আছে। আর হচ্ছে ব্যান্ডউইথ বলতে কি বোঝাচ্ছে, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন। মানে যদি এটা রেসপেক্ট এটা থেকে এটা বিয়োগ করেন যেটা পাবেন, এটা থেকে এটা বিয়োগ করেন সেম পাবেন। মানে অথবা শুধুমাত্র বলা যেতে পারে যে শুধুমাত্র 5 মেগাহার্জ ব্যান্ড আছে এটার, প্রত্যেকটা ক্যারিয়ারকে দেওয়া হয়েছে, ঠিক আছে, এটাও বলতে পারেন। এই আর এখন এখন এটা CDM এর পরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্প্রেড স্পেকট্রাম টেকনিক্স। তো বলেন তো আমরা স্প্রেড স্পেকট্রাম টাইপের একটা বা পালস স্প্রেডিং কোথায় পড়ছি? পালস স্প্রেডিং কে বলতে পারবে? আচ্ছা আমি বলতেছি, পালস স্প্রেডিং পড়ছি আমরা হচ্ছে অপটিক্যাল ফাইবারে। কখন হয় পালস স্প্রেডিং? ডিসপারশনের জন্য। মনে পড়ছে? ডিসপারশনের জন্য কেন জি পালস ম্যাম। স্প্রেডিং হয়? কে বলবে? মামুন হোসেন কথা বলেন তো। কিছুই বলেন না আপনি, পড়াশোনা বুঝতেছেন কিনা সেটাও বুঝতেছি না। মামুন ম্যাম আপনি কোনো কথা বলেন না মামুন, আপনার ইভালুয়েশন নাম্বার কিন্তু আমি খারাপ দিব। আপনাকে পড়া ধরি ম্যাম কি আমি করে বলেন না। অসুস্থ, আমি অনেক অসুস্থ বুঝলেন। বুঝতে পারছি না কি হয়েছে আপনার, অসুস্থ আপনি? হ্যাঁ আমি অনেক দিন ধরে অসুস্থ ম্যাম, একটা সমস্যা হয়েছে, এটা ঠিক হচ্ছে না, এটা নিয়ে খুবই কষ্টে আছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপরে তাইলে বলবে আব্দুর রহিম, শুনতে পাচ্ছেন? আব্দুর রহিম ম্যাম পাশে বামনের পাশেই আছে ও ম্যাম। কার পাশে আছে? ম্যাম ও মামুনের পাশেই আছে ম্যাম, শুনতে আব্দুর পাচ্ছে রহিম আর মনে হয়। মামুন একসাথে থাকে? ও রিসেন্ট উঠছে ম্যাম, ঢাকাতে রয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হচ্ছে আব্দুর রহিমেরও কথা বলা উচিত, এখন তো শুনতে পাচ্ছে তাইলে, তাই না? জি ম্যাম, জি ম্যাম। ম্যাম তাহলে ঘুমাই গেছে মনে হয়। বাকি বাদ হয়ে গেছে। আচ্ছা রনি, রনি বুঝতে পারছেন? রনি জি ম্যাম। বলেন তাহলে পালস স্প্রেডিংটা আমরা যখন হচ্ছে অপটিক্যাল ফাইবারে পড়াইছিলাম, ডিসপারশনের জন্য পালস স্প্রেডিং ক্রিয়েট হয়েছিল। তো ডিসপারশনের জন্য কিভাবে ক্রিয়েট হয়েছিল এটাই কোশ্চেন আমার। ওগুলো তো মনে নাই এখন ভালো মতো। আমি বলে দিচ্ছি ডিসপারশন কেন হয়েছিল আমাদের। ম্যাম একে তো- ডিফারেন্ট, হ্যাঁ বলেন। ম্যাম ওই যে ডিসপারশনের সময় যে ডিফারেন্ট ভেলোসিটির কারণে তো আমাদের ডিসপারশন হয়। তো Right. এই জন্য ম্যাম এক একটা পাস দেখা যাচ্ছে এক এক সময় পৌঁছায়, হুম, কারণ যেটা সেন্টার দিয়ে যায় সেটা আগে পৌঁছায় যাবে, আর যেটা দূরবর্তী মানে অংশ ঘুরে যাচ্ছে হুম, ম্যাম সেটা তো পরে পৌঁছাবে। এই জন্য এক একটা পালস দেখা যাচ্ছে যে এক এক সময় পৌঁছাবে, মানে ইনপুটের যে সিগন্যালটা এট এ টাইম right. স্টার্ট করলো, মানে পৌঁছাবে এক একটা এক এক সময়। হুম, তাহলে যদি এক একটা এক এক সময় পৌঁছায় তাহলে সবগুলোকে যদি একত্রিত করি বা আমি একটা আউটপুটের ব্যান্ডউইথ নিই, দেখা যাবে ইনপুটে যেটা দিয়েছিলাম সেটা থেকে বড় আসছে, তাই তো? মানে জি ম্যাম। পালসটা স্প্রেড হয়ে যাচ্ছে, যেটা এটাকে বলা হচ্ছিল পালস স্প্রেডিং। আর এখন স্প্রেড স্পেকট্রাম টেকনিক, এটার মানে কি, এই টেকনিকে কি হবে, এটা একটা কমিউনিকেশন টেকনিক, এটা পালস স্প্রেডিং এর সাথে কিছুটা মিল আছে। এখন দেখেন বলছে স্প্রেড স্পেকট্রাম is a communication technique that spreads a narrowband communication signal over a wide range of frequencies for transmission, then respreads it into the original data bandwidth at the receiver। মানে স্প্রেড স্পেকট্রাম যখন আমরা ইউজ করবো তখন কি হবে, প্রথমত আমাদের যেই ইনফরমেশনটা দিচ্ছি সেটা যদি ন্যারো ব্যান্ডের মাধ্যমে পাস হয়, ন্যারো ব্যান্ড বলতে যার লোয়ার আর আপার ব্যান্ডের মধ্যে পার্থক্য খুবই কম, সেটা কনভার্ট হয়ে কি হবে, ওয়াইড রেঞ্জের মাধ্যমে ইনফরমেশন পাস হবে। আর যখন হচ্ছে মানে
আমি ইনপুট থেকে পাঠাবো, ইনপুট থেকে যখন পাঠাবো তখন ন্যারো ব্যান্ড, বাট যখন কমিউনিকেশন মিডিয়াম বা মাধ্যমের মধ্যে যাবে তখন কিন্তু ওয়াইড ব্যান্ড আকারে যাবে, মানে ওয়াইড রেঞ্জের মধ্যে দিয়ে কমিউনিকেশনটা পাস হবে। কিন্তু যখন রিসিভারে পৌঁছাবে তখন আবার সেই ওয়াইড ব্যান্ডটা ন্যারো ব্যান্ড হয়ে যাবে। এটাই হচ্ছে স্পেড স্পেকট্রামের মোট টেকনিকটা বা ফুল টেকনিকটা, ঠিক আছে? এটা কেন করা হয়? ন্যারো ব্যান্ডের মধ্যে যে ইনফরমেশনটা আছে সেটাকে যদি আমি ওয়াইড ব্যান্ডে কনভার্ট করে মিডিয়ামের মধ্যে পাঠাই, তাহলে সেটার আমাদের কি হবে, সেটা হচ্ছে ইনফরমেশনটা অ্যাকুরেটলি যাবে, ঠিক আছে? ফুল ইনফরমেশনটা এক্স্যাক্টলি যাবে। আর রিসিভারে গিয়ে তো সেটা আবার ন্যারো ব্যান্ডেই কনভার্ট হচ্ছে, পুরোটা স্প্রেড হয়ে থাকছে না, ঠিক আছে? মানে মেন ইনফরমেশনটা ঠিকই থাকছে। এই আচ্ছা, স্পেড স্পেকট্রামের হচ্ছে দুটো ক্যারেক্টারিস্টিক্স আছে। দুইটার মধ্যে একটা হচ্ছে এটার ওয়াইড ব্যান্ডউইথ, মানে ব্যান্ডউইথটা অনেক ওয়াইড লাগে, আর একটা হচ্ছে লো পাওয়ার, যে ইনফরমেশনটা পাঠাচ্ছে সেটা খুব লো পাওয়ার লাগে পাঠাতে। আর যে ইনফরমেশনটা পাঠাবো সেটাকে মিডিয়ামের মধ্যে ওয়াইড ব্যান্ডউইথে পাঠাবো। তো এটা হচ্ছে মেন ক্যারেক্টারিস্টিক্স দুইটা, আরো ফিচার আছে এটার পরে বলতেছি। তারপরে এখানে দেখেন বলছে জ্যামিং এন্ড ইন্টারফারেন্স হ্যাভ লেস ইফেক্ট অন স্পেড স্পেকট্রাম বিকজ ইট ইজ, মানে আপনাদের কোশ্চিন হতে পারে যে ম্যাডাম পালস স্প্রেডিং আমরা পড়ছিলাম যখন, তখন আমি বলছিলাম যে এটা হচ্ছে এটার উপরে অনেক, এটার জন্য অনেক নয়েজ বা ইন্টারফারেন্স ক্রিয়েট হয়। তাহলে এটা কেন না? এটা কেন না, এটার উত্তর হচ্ছে নিচের তিনটা অংশ, ঠিক আছে? একটা হচ্ছে বিকজ ইট ইজ রিসেম্বলস নয়েজ, তারপরে হার্ড টু ডিটেক্ট, তারপরে হার্ড টু ইন্টারসেপ্ট। মানে যখন ন্যারো ব্যান্ডকে আমি ওয়াইড ব্যান্ড আকারে পাঠাবো, ঠিক আছে, তখন এটা কি হবে, এটাকে ডিটেক্ট করা বা এটাকে ইন্টারসেপ্ট করা, মানে একটা যে মানে কি বলবো ইন্টারফারেন্স হয় বা জ্যামিং হবে, আটকে যাবে, সেটা কিন্তু হয় না। কারণ কি? কারণ আমার এই ইনফরমেশনটা ওয়াইড আকারে যাচ্ছে, বাট রিসিভারে গিয়ে কিন্তু আমার আবার মানে যেভাবে পাঠাচ্ছিলাম সেভাবেই পাচ্ছি, এই জন্য, ঠিক আছে? এটা গেল হচ্ছে স্পেড স্পেকট্রাম টেকনিকের জাস্ট আলোচনা। এখন একটা ডিটেলস পড়বো, ঠিক আছে? তো ডিটেলস পড়ার আগে আমি বলে দিই এটা কোথায় কোথায় ইউজ হয়। এটা ইউজ হয় কর্ডলেস টেলিফোনে। কর্ডলেস মানে কি বলেন তো? আমরা টেলিফোনের কিন্তু যখন ইউজ করছি, আমি আপনাদের মনে একদিন বলছিলাম, একটা ছিল ডায়ালিং, মানে হচ্ছে রিং রিং, মানে হাত দিয়ে ঘুরে ঘুরে হচ্ছে ফোন দিতে হয়, ঠিক আছে? আর ওটাতে টেলিফোনের তার ছিল, সেটা হচ্ছে কর্ডলেস না, কর্ড যুক্ত টেলিফোন, ঠিক আছে? আর যেটা তার ছাড়া পরে যেটা উঠলো, মানে আপনার টেলিফোন নিয়ে হাঁটতে হাঁটতে কথা বলতে পারতেছেন মোবাইলের মতন, বাট নির্দিষ্ট একটা রিজনের মধ্যে আর কি। মোবাইলের মতো তো অনেক দূর পর্যন্ত সেটার কভারেজ নেই, ঠিক আছে? ধরেন আপনি হাঁটতে হাঁটতে নিয়ে কথা বলতে পারছেন, সেটা হচ্ছে কর্ডলেস টেলিফোন। মানে ওটার সাথে কোনো তার ওয়্যার্ড না আর কি, টেলিফোনের সাথে, ঠিক আছে? ওয়্যার্ড ছাড়া। এই তারপরে হচ্ছে জিপিএস এর জন্য গ্লোবাল পজিশনিং সিস্টেম, ঠিক আছে? তারপরে সেল ফোনে ইউজ হয়, তারপরে পার্সোনাল কমিউনিকেশন সিস্টেম ইউজ হয়, আর একটা হচ্ছে ওয়্যারলেস ভিডিও ক্যামেরাতেও এটা ইউজ হয়, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি এটার অ্যাপ্লিকেশন। এখন হচ্ছে মেন কথা যে আমরা কেন স্পেড স্পেকট্রাম ইউজ করব বা এটা কেন দরকার, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। জি ম্যাম। এখন স্পেড স্পেকট্রামটা মেনলি দরকার আমাদের, কারণ স্পেড স্পেকট্রামকে ইউজ করলে আমরা মোবাইল কমিউনিকেশনে বা যে কোনো কমিউনিকেশনে ক্রসটকটা এবং ইন্টারফারেন্সটা কমে যায়। ক্রসটক বলতে ধরলাম আকিদা কথা বলছে অপুর সাথে, আর মাসুদ কথা বলছে শিবলির সাথে, ঠিক আছে? তো যদি ক্রস কানেকশন হয়, মানে মাসুদ আর আকিদার কথা, মানে মাসুদ আকিদার কথা শুনতে পাচ্ছে, আবার হচ্ছে অপু শুনতে পাচ্ছে শিবলির কথা, ঠিক আছে? এগুলো হচ্ছে ক্রস কানেকশন, মানে একটা ফোন লাইনে যে সেন্টার রিসিভার আছে সেটা বাদ দিয়েও পাশের কোনো একটা টেলিফোন লাইনের রিসিভার বা সেন্টারের কথা শুনতে পাওয়া, ঠিক আছে? এরকম। তো এটা হওয়া তো খারাপ, ঠিক আছে? ইনফরমেশন তাহলে লস হয় বা অন্য কেউ আপনাদের কোনো সিকিউর ইনফরমেশন পাওয়া যায় আর কি। তারপরে ইন্টারফারেন্সও হয় না স্পেড স্পেকট্রাম ইউজ করলে। তারপরে বেটার ভয়েস কোয়ালিটি অথবা ডাটা ইন্টিগ্রিটি। ভয়েস কোয়ালিটিটা অনেক ভালো হয়, মানে শব্দ মানে স্পষ্ট শব্দ শোনা যায়। আর ডাটা ইন্টিগ্রিটি বলতে ডাটার যে ক্ষয়টা বা ডাটার যে কি বলবো আহ ক্ষয় হয় না কোনো। আমরা যে ডাটাগুলো দিচ্ছি বা কথা বলার মধ্যে যেগুলো ইনফরমেশন ইউজ করছি সেগুলোও কিন্তু নষ্ট হচ্ছে না। অথবা মোবাইলে যদি আমি কোনো কিছু ইনফরমেশন পাঠালাম, মেসেজ বা কোনো হচ্ছে ধরেন একটা পিডিএফ বা কিছু, সেগুলো লস হয় না, ঠিক আছে? ডাটাগুলো ঠিকভাবেই যায়। তারপরে লোয়ার সাসেপ্টিবিলিটি টু মাল্টিপাথ ফেডিং। মাল্টিপাথ ফেডিং বলতে আমি বুঝাচ্ছি সেন্ডার আর রিসিভার, ঠিক আছে? এই দুইটার মধ্যে যখন ইনফরমেশন পাস হবে, সেন্ডার যখন রিসিভারকে ইনফরমেশন পাঠাবে, তখন কি হবে, তখন যদি পথের মধ্যে কোনো বাধা পায় তাহলে দেখা যায় যে ফেডিং হয়। ফেডিং হয় বলতে আমাদের হচ্ছে কমিউনিকেশনটা ইন্টারাপ্টেড হয়ে যায়। কিন্তু এখানে ফেডিংটার সাথে বেশি এদের ইফেক্ট পড়বে না ফেডিং এর জন্য, মানে পথে কোনো কিছু বাধা থাকলেও আমাদের ইনফরমেশনের মিস মানে হবে না আর কি, ঠিক আছে? ঠিকভাবে ইনফরমেশন যাবে।
তারপরে বলছে মাচ ইমপ্রুভড সিকিউরিটি উইথ মিনিমাম কমপ্লেক্সিটি, মানে অনেক হচ্ছে সিকিউরিটি অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে আর কমপ্লেক্সিটিটা অনেক কম হবে, ঠিক আছে। আর অ্যালাউস ফর কোএক্সিস্টিং সিগন্যালস ওভার আ ওয়াইড ব্যান্ডউইথ, যেহেতু এখানে মিডিয়ামের মধ্যে ওয়াইড ব্যান্ডউইথে পাঠানো হচ্ছে, তাহলে এখানে কি করবে, এখানে যে কোএক্সিস্টিং সিগন্যাল আছে, মানে একটা সিগন্যাল মেন সিগন্যাল, আর কোএক্সিস্টিং বলতে ওই সিগন্যালটাকে সাপোর্ট করা যে সিগন্যালটা ওটাকেও একসাথে পাঠাতে পারবে, ফলে সিগন্যালটা আরো বেশি স্ট্রেংথফুল হবে আর কি, মানে খুব শক্তিশালী হবে। তারপরে আইএসএম ব্যান্ড, আপনারা কি আইএসএম ব্যান্ড সম্পর্কে জানেন? আইএসএম, আই বলতে ইন্ডাস্ট্রিয়াল, এস বলতে সায়েন্টিফিক, এম বলতে মেডিকেল, মানে এই তিনটা জায়গায় যে ফ্রিকোয়েন্সি গুলো ইউজ করা হয় সেটাই হচ্ছে আইএসএম ব্যান্ড, ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, তাহলে আইএসএম ব্যান্ডটা সাধারণত 2.4 থেকে 2.5 গিগাহার্টজ হয়, এটা আমি মনে হয় একদিন বলছিলাম। আচ্ছা, বলছে উইথিন আইএসএম ব্যান্ড ওয়ান ক্যান হ্যাভ গ্রেটার সিগন্যাল পাওয়ার, দ্যাট ইজ গ্রেটার ডিস্টেন্স, মানে আইএসএম ব্যান্ড ইউজ করে যদি আমি স্পেকট্রামটা চালাই তাহলে কি হবে, আমাদের অনেক ডিস্টেন্স পর্যন্ত আমাদের কি হবে, অল্প হচ্ছে ইয়ে হবে, ক্ষয়ক্ষতি হবে বা অ্যাটেনুয়েশনটা কম হবে, ঠিক আছে, এবং সিগন্যালটা অনেক পাওয়ারফুল হবে। এই তারপর হচ্ছে হার্ড টু ডিটেক্ট ইটস প্রেজেন্স, মানে এটা যে আমি যে এর মাধ্যমে কমিউনিকেশনটা চালাচ্ছি সেটা হচ্ছে এর প্রেজেন্সটা ডিটেক্ট করা বেশ কঠিন হবে, এজন্যই হচ্ছে এর উপরে জ্যামিং বা ইন্টারফারেন্সের ইফেক্টটা কম হয়, ঠিক আছে। হার্ড টু ইন্টারসেপ্ট অ্যান্ড অর স্পুফ, মানে বলা হচ্ছে যে ইন্টারসেপ্ট মানে এটাকে এটার সাথে ইন্টারসেপ্ট করা খুবই কঠিন, বা ধরেন কোনো এটা দ্বারা ওভারল্যাপ করাচ্ছে কোনো ইনফরমেশনকে, এর মানে স্পেকট্রামের মাধ্যমে যে ইনফরমেশন যাচ্ছে ওই ইনফরমেশনকে আরেকটা ইনফরমেশন দিয়ে আমার ডিটেক্ট করতে হবে, প্লাস হচ্ছে ওভারল্যাপ করতে হবে, এটা করানো বেশ টাফ, ঠিক আছে, এটা করানো যায় না, এজন্য এই কমিউনিকেশনটা খুব ভালো। তারপরে এখানে বলছে হার্ডার টু জ্যাম আ স্পেকট্রাম সিগন্যাল, মানে যেটা আমি ওয়াইড ব্যান্ড দিয়ে পাঠাচ্ছি সেটাকে জ্যাম করা, জ্যাম মানে হচ্ছে জ্যামিং, মানে আটকানো কোনো কিছুতে যাওয়া থেকে, মানে রিসিভার পর্যন্ত যাওয়া থেকে আটকানো বা জ্যাম করে দেওয়া রাস্তাটা, ঠিক আছে, এটা এত সহজ না, অনেক কঠিন। সো আমাদের ইনফরমেশনটা খুব স্মুথলি চলে যেতে পারবে সেন্টার থেকে রিসিভারের দিকে, বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন উপরেরটা কেন লাগে তাহলে আমাদের স্পেকট্রাম? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন ডিটেলস পড়াবো স্পেকট্রামের, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন স্পেকট্রাম ইজ ওয়াইড ব্যান্ড মডুলেশন এন্ড ইউজেস আ পিএন কোড। পিএন কোড বলতে বোঝাচ্ছে পি সিউডো, মানে পি সিউডো বলে না, আসলে এটাকে সুডো কোড বলে, ঠিক আছে, সুডো নাম্বার কোড আর কি। সুডোর আগে পি আছে জন্য পি সুডো, এন ফর নাম্বার কোড। তো পি আসলে উচ্চারণ করা হয় না, এটাকে সুডো নাম্বার কোডই বলা হয়, কিন্তু যেহেতু প্রথম লেটারটা পি সুতরাং এখানে পিএন কোড বলা হচ্ছে সংক্ষেপে, ঠিক আছে। তাহলে আমাদের ওয়াইড ব্যান্ডের দুটো বৈশিষ্ট্য কি, একটা হচ্ছে সেটা হচ্ছে স্পেকট্রামের মেন বৈশিষ্ট্য, এটা ওয়াইড ব্যান্ড ইউজ করে যখন ইনফরমেশনটা পাস করে মিডিয়ার মধ্যে তখন, আর একটা কোড ইউজ করে যেটাকে বলা হচ্ছে সুডো কোড বা পিএন কোড, ঠিক আছে। তাহলে এটার বেনিফিটস গুলো কি কি, বলছে প্রোভাইডস ডাটা অর মেসেজ সিকিউরিটি, এটা তো বোঝাই গেছে, একটু আগে পড়লাম। তারপরে রেজিস্ট্যান্ট টু ইন্টারফারেন্স এন্ড জ্যামিং, মানে ইন্টারফারেন্স এবং জ্যামিং থেকে নিজেদেরকে রক্ষা করে, ঠিক আছে, এটা কখনোই এই দুটার দ্বারা মানে কি বলবো এফেক্টেড হয় না। তাহলে বলছি ইট অ্যালাউস ফর ব্যান্ড শেয়ারিং, এটা ব্যান্ড শেয়ারিং এর জন্য অ্যালাউ করে, মানে আমরা যে পাঠাচ্ছি, ঠিক আছে, একটা ওয়াইড ব্যান্ড মডুলেশনের মাধ্যমে এটাকে পাঠাচ্ছি, তো ওইটাকে সাপোর্ট করে যে ইনফরমেশন গুলো সেটাও এর সাথে একসাথে শেয়ার করে পাঠানো যায়, ঠিক আছে, ফলে ইনফরমেশন আরো স্ট্রেংথফুল হয়। এখন দুইটা অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে FHSS, একটা হচ্ছে DSSS, ঠিক আছে। FHSS বলতে বোঝাচ্ছে ফ্রিকোয়েন্সি হোপিং স্পেকট্রাম, আর একটা হচ্ছে DSSS, এটার মানে হচ্ছে ডিরেক্ট সিকোয়েন্স স্পেকট্রাম। এই দুইটাই সবচেয়ে বেশি ইউজ হয়, বা এটা দুইটা অ্যাপ্রোচ, বাট THSS-টা মাঝে মাঝে ইউজ হয়, ঠিক আছে, এই জন্য এটাকে মানে ধরা হয় না যে এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ, বাট এটা জানা রাখেন যে মানে SS বলতে বোঝাচ্ছে টাইম হোপিং স্পেকট্রাম। তো আগে FHSS সম্পর্কে বলি, ডাটা ইজ কনস্ট্যান্ট বাট ফ্রিকোয়েন্সি ইজ পিসিউডো র্যান্ডম, মানে আমরা যে ডাটাটা পাঠাবো সেটা কনস্ট্যান্ট থাকবে কিন্তু ফ্রিকোয়েন্সি এখানে চেঞ্জ হবে, মানে একটা ফ্রিকোয়েন্সি থেকে আরেকটা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, ঠিক আছে। মানে কোডটা যেটা আমি পাঠাবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে চেঞ্জ হবে, ঠিক আছে। আর একটা যেটা সেটা হচ্ছে ডিরেক্ট সিকোয়েন্স স্পেকট্রাম,
মানে এখানে ডাটাটা কনস্ট্যান্ট হবে না, ডাটাটাকেই র্যান্ডম ওয়াইজ মানে কোডের মধ্যে যেটা পাঠাবো সেটাতে ডাটাটা ভ্যারি করবে, বাট ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট থাকবে। আর টাইম হোপিং এর ক্ষেত্রে এটা বেশিরভাগ ইউজ করাই হয় না, বাট মোস্ট ইফিশিয়েন্ট ইউজ অফ ব্যান্ডউইথ, মানে এখানে সবচেয়ে ভালো করে ব্যান্ডউইথটা কাজে লাগানো হয়। ঠিক আছে, এই মেন অ্যাপ্রোচ হচ্ছে এই দুইটাই, FHSS আর DSSS, এই দুইটা অ্যাপ্রোচ সম্পর্কে এখন একটু বলবো, এই দুইটা ফিচার সম্পর্কে। দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, তো ডিটেলস অফ স্পেড স্পেকট্রাম, এখন FHSS টা সম্পর্কে বলি। এটা মেইনলি অপারেট করে 2.4 গিগাহার্টজ রেঞ্জে। ঠিক আছে, তারপর বলছে র্যাপিড ফ্রিকোয়েন্সি সুইচিং -2.5 হোপস পার সেকেন্ড, W/A ডুয়েল টাইম অফ 400 মিলি সেকেন্ড। এখন ডুয়েল টাইম কি সেটা পরে আসে, যে এইটার পরে আসে। ঠিক আছে, যে ডুয়েল টাইমটা কি এটার পরে আসে। তো আমি একটু আগে এটা বলে দিই, ডুয়েল টাইম বলতে তা একবার মুখে বলে দিই, সেটা হচ্ছে কি যে ফ্রিকোয়েন্সি হোপিং এর ক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সির ওপরে নির্ভর করে আমাদের কোডটা চেঞ্জ হবে, ফলে একটা ফ্রিকোয়েন্সি থেকে আরেকটা ফ্রিকোয়েন্সিতে হোপ হবে। HOP বলতে চেঞ্জ হওয়া। ঠিক আছে, একটা ফ্রিকোয়েন্সি থেকে আরেকটা ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ হবে, সেটা কোন টাইমে হবে বা কতটুকু টাইম পর পর, সেটা হচ্ছে ডুয়েল টাইম। ঠিক আছে, এখন এতগুলা হোপে মাইনাস, বা এটা হচ্ছে বলা হচ্ছে মাইনাস না, অ্যাকচুয়ালি এটা 2.5 হোপস পার সেকেন্ড, অথবা বলা যেতে পারে ডুয়েল টাইম অফ 400 মিলি সেকেন্ড। ঠিক আছে, মানে এটা ডুয়েল টাইম বা বলা যেতে পারে কতটুকু মিলি সেকেন্ড পর পর আমাদের হোপ হবে সেটাও বলা যেতে পারে, অথবা বলা যেতে পারে 2.5 হোপস পার সেকেন্ড, মানে প্রত্যেক সেকেন্ড 2.5 করে হোপ হবে। ঠিক আছে, 2.5 হচ্ছে হার্জ করে, ঠিক আছে, বা গিগাহার্জ করে হোপ হবে। আরেকটা বলছে যে প্রিডিটারমাইন পি সিউডো র্যান্ডম প্যাটার্ন, মানে আমরা যখন পাঠাবো ইনফরমেশন সেন্টার থেকে রিসিভারের দিকে, তখন কি করা হবে, এটা কি প্রিডিটারমাইন করে ফেলা হয়, মানে এটা একসাথে জেনারেট হবে, মানে সেন্টারের জন্য একটা, রিসিভারের জন্য একটা। ঠিক আছে, দিয়ে আমি পি সিউডো র্যান্ডম কোডটা পাঠিয়ে দিব। তারপরে বলছে ফাস্ট সেটিং ফ্রিকোয়েন্সি সিনথেসাইজার্স, মানে ফ্রিকোয়েন্সি সিনথেসাইজার বলতে বোঝাচ্ছে যে ফ্রিকোয়েন্সি চেঞ্জিং। ঠিক আছে, তো ফ্রিকোয়েন্সি হোপিং এর ক্ষেত্রে আমরা স্পেড স্পেকট্রামটা ফলো করব কেমন করে, ফ্রিকোয়েন্সিকে হোপ করে করে, মানে ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করে করে, সেটা কতটুকু টাইম পর পর হতে পারে, 400 মিলি সেকেন্ড পর পর হতে পারে, অথবা 2.5 পরিমাণ হোপ হবে পার সেকেন্ডে। ঠিক আছে, এটা বলা যেতে পারে। তারপর ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম, এটার জন্য কি হবে, অপারেট করে 2.4 গিগাহার্টজ রেঞ্জে, উপরেরটার মতনই, কিন্তু এখানে কি হবে, এখানে ফ্রিকোয়েন্সিটা হোপ হবে না। ঠিক আছে, এখানে ডাটাটা চেঞ্জ হবে। ডিজিটাল ডাটা সিগন্যাল ইজ ইনসার্টেড ইনটু আ হায়ার ডাটা রেট চিপিং কোড, এখানে যে চিপিং কোডটা ইউজ করব সেখানে হচ্ছে আমাদের ডাটা বা ডাটা সিগন্যালটাকে আমি চেঞ্জ করে বা ভ্যারি করে কোডটাকে ভ্যারি করব। আর চিপিং কোড ইজ আ বিট সিকোয়েন্স কনসিস্টিং অফ আ রিডান্ডেন্ট বিট প্যাটার্ন, রিডান্ডেন্ট বিট বলতে বোঝাচ্ছে আননেসেসারি বিট। ঠিক আছে, মানে আমরা ইম্পর্টেন্ট বিটের সাথে আননেসেসারি বিটও অ্যাড করে দিব চিপিং কোডে, যেটা শুধুমাত্র কে জানবে, সেন্টার আর রিসিভার। ঠিক আছে, এই ডিএসএস এর হচ্ছে ধরনগুলো হচ্ছে, বা ডিএসএস এর মধ্যে এই কোডগুলো ইউজ করা হয়, চিপিং কোডের মধ্যেই এগুলো হচ্ছে প্রকারভেদ। ঠিক আছে, বার্কার, গোল্ড, এম সিকোয়েন্ট এন্ড কাসামি কোডস আর এমপ্লয়েড, এই চিপিং কোডের মধ্যে এগুলো ইনক্লুডেড আর কি। ঠিক আছে, বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, যদি বোঝা যায় তাহলে হচ্ছে একটু ম্যাথ করায় দিই সামনের দিন। আপনাদের কয়টা ক্লাস পাবো বলেন তো? ম্যাম হোপিং করাটাকে আরেকবার বলবেন ম্যাম? হ্যাঁ, আবার বলছি। আচ্ছা, হোপিং হোপিং করাটা জিনিসটা হচ্ছে, আসলে কি ওটা ক্লিয়ার না। হ্যাঁ আমি বলতেছি তাহলে আরেকবার। হোপিং বলতে বোঝাচ্ছে যে আমরা যখন পিসুডো কোডটা পাঠাবো সেন্টার থেকে রিসিভারে, তখন কি করব, ফ্রিকোয়েন্সিটাকে যখন ভ্যারি করব তখন একটা করে কোড যাবে রিসিভারে, তার মানে একটা ইনফরমেশন পাইলো। ধরলাম প্রথমে হচ্ছে আমি পাঠাইছি যে মেগাহার্টজে, ধরলাম হচ্ছে 1 মেগাহার্টজে, ওটা আমি আগে থেকেই পিসুডো কোডের মাধ্যমে রিসিভারকে বলে দিচ্ছি, ও পেয়ে গেছে। তারপরে আমি 2.5 গিগাহার্টজ হচ্ছে চেঞ্জ করতেছি, তাহলে 1 এর সাথে 2.5টা চেঞ্জ করেন, তাহলে কত হয় 3.5, এই ব্যান্ডের ফ্রিকোয়েন্সি আমি করতেছি, কারণ এটা অপারেটিং করে 2.5 গিগাহার্টজ রেঞ্জে। ঠিক আছে, তার মানে এক যদি তারপরে 2.5 যোগ করতেছে, আবার 2.5 যোগ করতেছে, বা বিয়োগও করতে পারে, মানে পার্থক্যটা হবে 2.5, আর হোপ করবে 1 থেকে এরকম এরকম, মানে স্টার্টিং এ একটা দেওয়া হবে, তারপরে হোপ করে করে আমাদের রিসিভারে পৌঁছাবে। বুঝছেন, এক একটা সময় এক একটা কোড যাবে, ফলে সেটার যে ইনফরমেশন পাঠাচ্ছে রিসিভার সেটা ডিকোড করতে ফেলতে পারছে হোপিং এর মাধ্যমে। বুঝছেন এবার? জি ম্যাম। আচ্ছা, আচ্ছা 1 মিনিট আর
আপনাদের আর কয়টা ক্লাস পাবো? ম্যাম 2টা। হ্যাঁ, এখন দেখেন দেওয়া আছে ব্যান্ডউইথ হচ্ছে কত, 3300 থেকে 30টা বিয়োগ করছে। কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যান্ডউইথের রেঞ্জ দেওয়া হয়েছে, তাহলে আমাদের এটা থেকে এটা বিয়োগ করলে আমরা ব্যান্ডউইথটা পাবো। ঠিক আছে, দুইটা রেঞ্জ দেওয়া আছে, এটা হচ্ছে আপার ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে লোয়ার ফ্রিকোয়েন্সি। দুইটাকে বিয়োগ করলে তাহলে আমরা ব্যান্ডউইথ পাবো। তারপরে এখানে বলা হচ্ছে এত 2 মেগাওয়েটের হচ্ছে কত হবে সিগন্যাল পাওয়ার, মানে এসটা। ঠিক আছে, আর এত মেগাওয়েটের নয়েজ পাওয়ার মানে এনটা। বলছে চ্যানেল ক্যাপাসিটি কত, সি ইজ ইকাল টু কত। তাহলে আমরা বি লগ টু 1 যোগ এস বাই এন সূত্রটা প্রয়োগ করব। তাহলে বি এর ভ্যালু দেওয়া আছে 3000, তারপরে এস আর এন এর ভ্যালু দেওয়া আছে, এস এর ভ্যালু 2 মেগাওয়াট আর হচ্ছে এন এর ভ্যালু দেওয়া আছে 1.95 মেগাওয়াট। ঠিক আছে, তাহলে এটাকে আমি ভাগ করে এর ভ্যালুটা পাইলাম, তাহলে 1 এর সাথে যোগ করে দিলাম, তারপরে লগ 2 এর রেসপেক্ট এটা নিলাম, তারপরে 3000 দিয়ে গুণ করে দিলাম, তাহলেই হচ্ছে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, এটা চ্যানেল ক্যাপাসিটি বিট পার সেকেন্ডে। এগুলো খুবই ইজি। জি ম্যাম। ওকে, তাহলে পরেরটা চলে যাচ্ছি। এখানে দেখেন বলা হয়েছে দ্য ব্যান্ডউইথ অফ আ সিগন্যাল ইজ 10 কিলোহার্টজ এন্ড এসএনআর ইজ 12 ডেসিবেল। ফাইন্ড দ্য বিট রেট অফ দ্য বাইনারি পিসিএম। বাইনারি হচ্ছে পাস কোডেড মডুলেশনের জন্য আমাদের হচ্ছে ক্যাপাসিটিটা বের করতে হবে। তো দেখেন এখানে ব্যান্ডউইথ বলা আছে 10 কিলোহার্টজ, মানে হচ্ছে যদি হার্টজে প্রকাশ করে 10,000 হবে। আর এখন এটা দেওয়া আছে এসএনআর এর ভ্যালু দেওয়া আছে ডেসিবেলে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ওয়াটে কনভার্ট করব। ওয়াটে কনভার্ট না করলে এখানে সরাসরি ইউজ করতে পারবো না। তাহলে ওয়াটে কনভার্ট করার জন্য কি করব আমরা, 10 টু দি পাওয়ার 12/10, 12/10 মানে 1.2, 10 এর পাওয়ার, তাহলে এত ওয়াট। বুঝছেন, এসএনআরটা এভাবে ওয়াটে প্রকাশ করে নিলাম, তারপর এসএনআর ভ্যালুটা বসাই দিলাম, বি এর ভ্যালু বসাই অ্যাকচুয়ালি ডেসিবেলটা মানে কোন এককে থাকে এটা? কোনটা? ওয়াট যেমন ম্যাম এমকেএস একক, তো ডেসিবেলটা আসলে কোন ধরনের একক? ডেসিবেলটা কোন ধরনের একক এটা আসলে জানি না। ডেসিবেলটা আসলে এসএনআর এর ক্ষেত্রে 3 রকমের হয়, ডেসিবেল হয়, ওয়াট হয়, আর একটা হচ্ছে ডেসিবেল ইন মিলি ওয়াট হয়। বুঝছেন, এটা কোন একক সেটা আমি বলতে পারলাম না আপু, একটু দেখে ম্যাম নিন। যদি আমরা এসএনআরটা বের করতাম এখানে, তো সেইটা কোন এককে আসতো? এটা কি ওয়াটে আসতো নাকি মিলি ওয়াটে আসতো? এটা হচ্ছে ওয়াটে না, এটা হচ্ছে বিট পার সেকেন্ডে আনার জন্য এসএনআরটাকে ওয়াটে রাখবে। বুঝছেন, ডেসিবেল থেকে কনভার্ট করে নিতে হবে। কিন্তু যদি চাই, কোশ্চেন এরকম চাই যে এসএনআর ভ্যালু ডেসিবেলে কত, তখন যদি ওয়াটে বের হয় সেটাকে আবার ডেসিবেলে কনভার্ট করতে হবে। বুঝছেন ব্যাপারটা এরকম। জি। আচ্ছা, তো নেক্সটে যাচ্ছি, এটা ইজি ছিল খুবই। নেক্সটে যাব নাকি আপনাদের সমস্যা আছে? না ম্যাম, সহজই আছে এটা। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে এখানে দেখেন আর সিগন্যাল হ্যাভিং এত থেকে এত হার্জ, আবারও এখানে কিন্তু ব্যান্ডউইথ বের করতে হবে, আপার আর লোয়ার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এটা সিগন্যাল পাওয়ার দেওয়া আছে, এটা নয়েজ পাওয়ার দেওয়া আছে ডেসিবেল মিটারে। দেখছেন, বলছে ফাইন সারাউন্ড ক্যাপাসিটি। সারাউন্ড ক্যাপাসিটি বলতে সি ইজ ইকাল টু বি লগ টু 1/SN, এস বাই এন আর কি। তো বি এর ভ্যালু আমরা এখান থেকে 3400 থেকে 300 বাদ দিলাম। সিগন্যাল পাওয়ার দেওয়া আছে 1 মেগাওয়াট। ঠিক আছে, এখানে দেখেন এখানে ভুল করে 10 মেগাওয়াট বলা হয়েছে, তো মিলি মিলিওয়াট, ওয়াট না এটা? সরি মিলিওয়াট, মিলি, এটা মেগা না, ভুল করে মেগা বলছি। তো দেখেন এখানে ভুল করে 10 লিখছে, বাট হচ্ছে 10 না, 1 মিলিওয়াটই হবে। 1 মিলিওয়াটকে যদি ওয়াটে কনভার্ট করি তাহলে 10 টু দি পাওয়ার -3 হয়। ঠিক আছে, তারপরে কি বলছে এখানে, তারপরে এখানে আরেকটা জিনিস দেওয়া আছে যে নয়েজ পাওয়ারটা কত, মানে নয়েজ পাওয়ার দেওয়া, সরি, -20 ডেসিবেল ওয়াটে, মানে মিলি ওয়াটে আর কি। সেটা থেকে যদি আমি ওয়াটে কনভার্ট করতে চাই তাহলে কত হবে, আমাদের নিয়ম অনুযায়ী 10 এর পাওয়ার দিছে 10, ঠিক আছে, আবার ভাগ করছি 10 দিয়ে, বাট উপরে কি করব, -20 -30, ঠিক আছে, -20 -30। বুঝতে পারছেন কেন -30 -20 বলেন তো, কে বলবে? কে বলবে? জি ম্যাম। যদি -20 কেন লিখছি এটা, জি সূত্র পড়াইলাম, নিচেটা তো 10ই থাকবে, উপরে কি হবে? উপরে ম্যাম হবে হচ্ছে যেটার পাওয়ার ছিল ওই -20 ডিবিটা উপরে যাবে। এটা কিন্তু মিলি ওয়াটে আছে, মিলি ওয়াট আছে। বুঝছেন ব্যাপারটা, মিলি ওয়াটে আছে। হ্যালো, ম্যাম 30 কেন নিল 30 মিলি ওয়াট? কেন নিল এটাই তো বলতেছি, এটা কি বুঝতে পারছেন 30 কেন নিল? না ম্যাম, ক্লিয়ার না। মিলি ওয়াটের জন্য।
কিসের জন্য? মিলিওয়াট আছে ওইটাতে ওই মিলিওয়াট। মিলি ডিবিটা মিলি ডিবিতে আছে, এই জন্য ওটাকে মানে শুধু ডিবি থাকলে -30 নিতাম না, কিন্তু এম শুধু ডিবি থাকার জন্য থাকলে আমরা -30। -20 নিতাম, যেহেতু ডেসিবেল ইন মিলিওয়াট আছে তো ওই জন্য 30 নিছি। এটা সূত্র, ঠিক আছে? এই তাহলে এখানে -50 হইলো বাই 10 হইলো, তাহলে 50-এর 0 আর হচ্ছে 10-এর 0 কাটলো, -5 ওয়াট হইলো। তাহলে এটা কি করব আমি? এটা হচ্ছে n, তাহলে -5 আর উপরে হচ্ছে 10 s -3, ঠিক আছে? তাহলে এই দুটাকে করলাম, তাহলে হইলো উপরে যাবে কত? 10 স্কয়ার, মানে 1 যোগ 10 স্কয়ার মানে 101, ঠিক আছে? এটা log 2 দিয়ে কনভার্ট করলাম 101 কে, তারপরে 3100 কে গুণ -30 আবার একবার বলবেন না? হ্যাঁ, -30 আবার একবার বলবেন? -30টা সূত্রের জন্য। যদি ডেসিবেল ইন মিলিওয়াট না হয়, শুধু ডেসিবেল হয়, তাহলে -30টা বাদ, শুধু হবে 10⁻20/10 ওয়াটে, ঠিক আছে? ম্যাম এত হার্ড করে করছি, একটু সহজ করে করা যায় না এটা? সহজ করেও ম্যাম করা যায়। এই সূত্র দিয়ে করা যায় না? ডিবি সমান 10 log 10 -20, এটা দিয়ে কি এটা আসে? ডেসিবেল ইন মিলিওয়াটের কথা বলতেছেন? ম্যাম ওটা না করে ডিবি সমান 10 log 10 সিঙ্গেল পাওয়ার বাই নয়েজ পাওয়ার, এই জায়গায় এভাবে করা যায়, এটাও করা যায়। এখানে এই জায়গা ধরেন থেকে 1 নয়েজ পাওয়ার বের মিলিওয়াট, করা যায় ম্যাম। হ্যাঁ এটাও করতে পারেন, এটা কোনো সমস্যা নেই, এটাও মানে করতে সহজ পারেন। হয় ম্যাম এটা করা, কিন্তু এই জায়গায় একটু জটিল ভাবে করছে। আচ্ছা ঠিক আছে, আপনার যেটা সহজ মনে হচ্ছে সেটাই করেন, কিন্তু উত্তর কি এক আসবে সেটা দেখতে হবে। একই আসে ম্যাম, উত্তর অ্যান্সার একই আসে। দেখছেন ভালো করে? জি ম্যাম। তাহলে সেভাবেই করেন, সহজ যদি হয়, ঠিক আছে? এটা সূত্র হলো ডিবি সমান 10 log 10 সিঙ্গেল পাওয়ার বাই নয়েজ পাওয়ার, এই জায়গায় তো এই সিঙ্গেল যে পাওয়ার দেওয়াই আছে আমার, এই যে শুধু নয়েজ পাওয়ার বের করলে হবে। এটা যদি 10 log 10 ডেসিবেল মিটারে বের করতে চান, তাহলে কি হবে? 10 log 10 s ইন ওয়াট আর n ইন মিলিওয়াট, ঠিক আছে? যেহেতু এখানে মিলিওয়াটে আছে আর এসটাকে ওয়াটে বের করে নিছেন, তাহলে এখান থেকেও এসএনআর এর ভ্যালু ডেসিবেল মিলিওয়াটেও বের করতে পারেন, জি ম্যাম, এই ঠিক জায়গা আছে? থেকে নয়েজ তারপরে পাওয়ারটা ওখান বের থেকে করা কি যায়। করবেন? ডেসিবেল মিলিওয়াট সমান সমান এটা যদি বের হয় তাহলে হচ্ছে আমরা ডেসিবেল কিভাবে পাবো? তা ডেসিবেল সমান সমান ডেসিবেল মিলিওয়াট যোগ 10, মানে সরি 30, বুঝছেন? ইচ্ছা আপনাদের যেভাবে সুবিধা হয়, এই 30টা ওখান থেকে জি আসছে আর কি, ম্যাম বুঝতে পারছি। ওকে? আর যদি ডেসিবেল মিলিওয়াটে থাকে, যে এখানকার যে সূত্রটা শুধু ডেসিবেল লিখছে, এখানে ডেসিবেল বিয়োগ 30 হবে, ঠিক আছে? এখান থেকে আসছে সূত্রটা। এই যেটা সুবিধা হয় মনে রাখা সেটা করেন। এবার এখানে যাই, তাহলে কি আজকের জন্য এটুকুই শেষ করবো নাকি আরেকটু পড়াবো বলেন? আর একটা দুই একটা ম্যাথ করাই দিই, দেখান আর একটা। জি ম্যাম। ঠিক আছে? ওকে, এখন বলছে স্পিচ সিগন্যাল হ্যাজ আ টোটাল ডিউরেশন অফ 10 সেকেন্ড, ইট ইজ স্যাম্পলড অ্যাট দ্য রেট অফ 8 কিলোহার্টজ এন্ড দেন ইনকোডেড, ঠিক আছে? দ্য সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও ইজ, এসএনআর এর ভ্যালু বলা হয়েছে 40 ডেসিবেল, ঠিক আছে? ক্যালকুলেট মিনিমাম স্টোরেজ ক্যাপাসিটি, সি বের করতে হবে, নিডেড টু অ্যাকোমোডেট দিস স্পিচ সিগন্যাল। আচ্ছা, সিটা বের করতে হবে, দেওয়া আছে এসএনআর, ঠিক আছে? তাহলে এসএনআর ভ্যালুটা 40 ডেসিবেলে দেওয়া আছে। আমরা কি জানি যে 1.76 গুণন সরি যোগ 6.06 মানে সরি 6.02 n, তাহলে আমরা যদি 40 ডেসিবেলে দেওয়া থাকে, তাহলে আমরা এখান থেকে n এর ভ্যালু বের করতে পারি। n এর ভ্যালু বের করলে আমরা দেখেন n এর ভ্যালুটা আসে 6.35, এটাকে আমরা কাছাকাছি ভ্যালুতে 7 নিতে পারি, অথবা আপনারা 6ও নিতে পারেন, ঠিক আছে? এখানে কেন হচ্ছে 7 নিছে, এখানে 5 আছে তাই, বাট আপনারা এখানকার 3 কাউন্ট করে শুধু 6ও নিতে পারেন, ইচ্ছা আপনাদের, ঠিক আছে? তারপরে এখন দেখেন বলা হয়েছে স্যাম্পলিং করা হয়েছে 8 কিলোহার্টজ রেটে, তাহলে এটা স্যাম্পলিং রেট, ঠিক আছে? নাম্বার অফ বিট হচ্ছে n, মানে হচ্ছে 7, আর হচ্ছে টোটাল ডিউরেশন হচ্ছে 10 সেকেন্ড, সবগুলোকে গুণ করে দিলে ক্যাপাসিটি বের হয়ে যাবে, ঠিক আছে? দেখি বুঝে গেছে? এটা জি কেমন ম্যাম, করে বুঝে হলো গেছে। বলতে পারবেন সূত্রটা? ক্যাপাসিটি সমান সমান কি হয় বলেন? ক্যাপাসিটি মানে কি অ্যাকচুয়ালি? ম্যাম এই যে ব্যান্ডউইথ লগ টু বাই 1 প্লাস সিঙ্গেল বাই নয়েজ রেশিও। রাইট, তো এখন দেখেন যে আমাদের যেটা বলছে ওয়ান, আপনি যেটা বললেন সূত্রটা, সেটা তো সূত্র গেল, কিন্তু ক্যাপাসিটি বলতে কি বোঝাচ্ছে? মানে আমাদের এখানে স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে যে পার সেকেন্ডে এত কিলোহার্টজ, পার সেকেন্ডে, ঠিক আছে? এটা হচ্ছে এত স্যাম্পলিং রেট, আর 10 সেকেন্ড দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে পার সেকেন্ডে যদি 8 কিলোহার্টজ, 10 সেকেন্ডে কত? তা 10 সেকেন্ডে কত হবে? গুণ করতে হবে, 10 গুণ 8, আর বলা হয়েছে বিট সংখ্যা কত?
বিট সংখ্যা হচ্ছে 7, তাহলে সে সবগুলোকে গুণ করে দিলে তো ক্যাপাসিটি পাওয়া যাবে। জি ম্যাম। ঠিক আছে, এ হচ্ছে এটা নিয়ম। তারপরে হচ্ছে দেখেন বিডব্লিউ তে আসছে 18 সালে। এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথটা, যে এই ম্যাথটা 48 নম্বর ম্যাথটা। দেখেন এখানে হচ্ছে আবারও ব্যান্ডউইথ বের করতে হবে, 3200 থেকে 300 বাদ দিতে হবে। ঠিক আছে, তারপর এখানে বলছে যে ক্যালকুলেট ম্যাক্সিমাম পসিবল ডাটা রেট ইফ দ্য লাইন হ্যাজ 20 ডেসিবল এসএনআর। এসএনআর ভ্যালু দেওয়া আছে 20 ডেসিবল, এখান থেকে ওয়াটে করে নিব আমরা। ঠিক আছে, ওয়াটে কনভার্ট করে নিলাম, বি এর ভ্যালু জানি, তাহলে আমাদের সি ইকুয়াল টু কত হবে, ডাটা রেট অথবা ক্যাপাসিটি কত হবে। বি এর ভ্যালু জানি 1/s/n, এর ভ্যালু বসা দিলেই আমরা পাবো। ঠিক আছে, মানে এগুলা দেখেন 18 সাল কিন্তু খুব বেশি দূরে না, কাছাকাছি, মানে রিসেন্টলি এরকম আসছে, মানে খুব ইজি ইজি ম্যাথ আসে। ঠিক আছে, নেক্সটে যাব। জি ম্যাম। ওকে, এটা তো পড়াইছি এটার মতন। এটা পড়াইছিলাম কি আপনাদের? না, এটা পড়াইনি, সরি, এরকম টাইপের একটা পড়াইছি। পিজিসিবিতে এটা আসছে 19 সালে। এরকম একটা ম্যাথ কি আপনাদের করাইছিলাম, লো পাস ফিল্টার দিয়ে আর হচ্ছে ইয়ে দিয়ে, মানে এরকম একটা দেখাইছিলেন মনে হয় এরকম একটা। ম্যাম আরেকবার একটু দেখাই দেন এটা। আচ্ছা ঠিক আছে, তো দেখেন এখানে কি বলে মাল্টিপ্লায়ার বা হচ্ছে মিক্সার এটাকে বলে। ঠিক আছে, এটার মিনিং হচ্ছে এই পাশ থেকে যে সিগন্যাল আসবে আর এই পাশ থেকে যে সিগন্যাল সেটাকে গুণ করবে। দেখেন এ যোগ এম অফ টি, এটা হচ্ছে মেসেজ সিগন্যাল কস অফ ওমেগা সি ইন্টু টি, আর এই পাশ থেকে দিচ্ছি লোকাল অসিলেটর থেকে ক্যারিয়ার সিগন্যাল, দুটাকে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, দেখেন গুণ করছি, নর্মালি গুণ করছি সবগুলোকে। তাহলে এখানে দেখেন কজ স্কোয়ার ওমেগা সি টি হয়, তো এটাকে একটা সূত্রে ফেলার জন্য, মানে 2 কজ ওমেগা স্কোয়ার সি টি করার জন্য আগে একটা হাফ দিয়ে গুণ করছি। ঠিক আছে, তাহলে হাফ দিয়ে গুণ করলে কি হবে, 2 2 কাটবে, আগে যেটা ছিল সেটাই থেকে যাবে। দুইটাকে আনছি শুধুমাত্র সূত্রে প্রয়োগ করার জন্য। তারপর এ যোগ এম অফ টি গুণন হাফ, আর এখানে 2 কস ওমেগা স্কোয়ার টি লেখার মানে হচ্ছে এটাকে আমি প্রকাশ করতে পারি 1 যোগ ওমেগা, সরি 1 যোগ কস 2 ওমেগা সিটি, মানে 2 কস স্কোয়ার এ যদি বলি তাহলে কি হবে 1 যোগ কস টোয়াইস এ। ঠিক জি আছে, ওই সূত্রে প্রয়োগ করলাম। তাহলে এখানে আমি গুণ করে দিচ্ছি a বাই 2, হাফ দিয়ে গুণ করছি, যোগ এম অফ টি বাই 2, যোগ কত হবে, যোগ হবে হচ্ছে এইটাকে এটা দিয়ে গুণ করে দিচ্ছি এবার, a যোগ এম অফ টি, আর এখানে হবে cos 2 ওমেগা সি টি, মানে 1 দিয়ে আগে এটাকে গুণ করে হাফ দিয়ে গুণ করে দিছি, তারপর যোগ দিছি, তারপর এটাকে দিয়ে এটাকে গুণ করে হাফ দিয়ে গুণ করে দিছি। ঠিক আছে, এটা কি আরেকবার বলবো? 1 দিয়ে, জি ম্যাম, একটু হাই পোর্শনটাকে আলাদা করে নেওয়া হলো আর কি। হ্যাঁ এটাকে আমি এই আলাদা করে নিছি, আর এইটাকে আমি আলাদা করে নিছি। ঠিক আছে, এই তাহলে দেখেন a বাই 2 এম অফ টি বাই 2 যোগ হাফ এইটুকু অংশ। ঠিক আছে, এখন বলছে এবার কিন্তু লো পাস ফিল্টারের মধ্যে পাস করতে হবে। লো পাস ফিল্টারের মধ্যে পাস করতে হলে হাই ফ্রিকোয়েন্সি গুলো কাটা পড়ে যাবে। ঠিক আছে, হাই ফ্রিকোয়েন্সি মানে কোনগুলা, হাই ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এই অংশটুকু, কারণ অন্য কোনো জায়গায় ফ্রিকোয়েন্সি রিলেটেড কিছুই নাই। তাহলে এই অংশটুকু বাদ করে দিলে আমাদের শুধু থাকবে a বাই 2 যোগ এম অফ টি বাই 2। এটা খুব ইম্পর্টেন্ট, এরকম টাইপের ব্লক দিয়ে দেয়, সবাই ভয় পায় আর কিছু করে না, বাট খুব ইজি হয় এগুলা ব্লকগুলা। দেখেন পিজিসিবিতে 19 সালে আসছে। আচ্ছা, তারপর আজকে আর না পড়ে, ফ্রিকোয়েন্সি মডুলেশন রিলেটেড যেগুলো আছে ম্যাথ, সেটা সামনের দিন পড়ায় শেষ করে দিবে একবারে। ওকে ম্যাম। ঠিক আছে, আর আপনাদের অন্যান্য সাবজেক্ট থেকে কিছু পড়াতে পারলাম না, যদি পারি তাহলে পড়াই দিব।